পুলিশ অফিসার নিয়ে পুলিশ নিয়ে অ্যাসাইনমেন্ট কইরা আমাদের হাতে পিটাইছে বুঝাই দেয়। এর জন্য সরকার মনে গাড়ি বিক্রি করো, বিক্রি করে আবার কিরা গাড়ি কেন্দ্রের গাড়ি কিনাইছে। সালে শামীম ওসমানের নেতৃত্বে, শামীম ওসমানের নির্দেশে তার শ্যালক এহসানুল হাসান নিপো তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের পরিবহনে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমাদের অফিসে বা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের সুরমা হোটেলে তারা হামলা চালিয়ে আমাদের কাছে 50 লক্ষ টাকা চাঁদা চায়। আমরা দ্বিতীয় অপারগতা প্রকাশ করার কারণে আমাদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়ার পরে তারা একটা উপদেষ্টা কমিটি করে এই কোম্পানি পরিচালনা করতে থাকে অবৈধভাবে। অর্থাৎ 2009 সাল থেকে আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি নাই। এর কারণ হচ্ছে তাদের পিছনে একমাত্র শক্তি ছিল শামীম ওসমানের ভয়ে নারায়ণগঞ্জে কেউ কথা বলতে পারি নাই, আমরাও পারি নাই। আমাদেরকে একবার রাইফেল ক্লাব ডেকেছিল, আমি বলেছিলাম, আমি একমাত্র ব্যক্তি, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি বলেছিলাম যে কারো বাক স্বাধীনতা হরণ করার অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। তখন সে বলেছিল যে এই বাদল আহমদ আমাকে একটা সিগারেট দাও। আমি এই কথাটা বলার সাহস এই কারণে পেয়েছিলাম, সে যখন আমাকে ডেকেছিল তার ওখানে যাওয়ার পরে আমি বলেছি, তার ওখানে যাওয়ার আগেই আমি তৎকালীন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর সাহেব ছিলেন, ওনাকে দিয়ে আমি ফোন করেছিলাম যে আমার একটা আত্মীয় যাবে আপনার ওখানে, আপনি ডেকেছেন, তার যাতে কোনো ক্ষতি না হয়। আমি জানতাম সে আমাকে মেরে ফেলতে পারবে না, এই জন্য আমি হক কথাগুলি বলেছিলাম। আমি বলেছিলাম যে চেয়ারম্যান ইচ্ছা করলে কাউকে বানানো যায় না। শামীম ওসমান বলেছিল এটাকে আল্লাহর কোরআন নাকি যে চেঞ্জ করা যাবে না। আমি বলছি অবশ্যই আল্লাহর কোরআন না, কিন্তু এটা জনস্ট কোম্পানির অন্তর্ভুক্ত, এটা এখানে ডাইরেক্টর হওয়া লাগে, মালিক হওয়া লাগে, কিছু সিস্টেম আছে, রেজুলেশন আছে, এরপরে গিয়ে চেয়ারম্যান এমডি হওয়া যায়। ইচ্ছা করলে কেউ চেয়ারম্যান এমডি হতে পারে না। কিন্তু সে আমাদের কোনো কথার কর্ণপাত করে নাই। তার সাথে ছিল মুক্তার, চেঙ্গিস, তারপর আপনার শাহনিজাম, সমস্ত ক্যাডার বাহিনী বসা ছিল, কিন্তু আল্লাহরে ভয় পেয়েছি, অন্য করে ভয় পাই নাই। আমি কথা বলার পরে সে আমাকে বলছে যে তুমি আমার এখান থেকে বের হয়ে যাও। আমরা সব মালিকবৃন্দ আমরা বের হয়ে চলে আসছি। এরপরের দিন থেকে আমাদের গাড়িগুলি সাইড করে দিছে। সাইড করে দিয়া সে কী করলো, বন্ধু পরিবহন নামে গাড়িটা চালানো শুরু করলো। চিন্তা করলো নসিব পরিবহনে যেহেতু কাগজপত্র স্ট্রং, এইটা বারবার ডিস্টার্ব করতে পারে, বিভিন্নভাবে প্রশাসনের কাছে যেতে পারে, কাছে যেতে পারে। তখন আমরা 2013 সাল পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। 2013 সালে আমাদের তৎকালীন র্যাব 11 সিও লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর সাহেব আমাদেরকে এই বিষয়টা আমাদেরকে জানার জন্য আমাদেরকে ডাকলেন। আমরা তার কাছে গেলাম। যাওয়ার পরে সে আমাদেরকে সমস্ত এভিডেন্সগুলি আমাদের দেখলেন। দেখে সে চিন্তা করলেন যে না, আসলেই আমরা নির্যাতিত। সে একজন ভালো মনের মানুষ ছিল। আমি তার জন্য আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ভালো রাখে। তো সে আমাদের কথাগুলো শোনার পরে সে আমাদেরকে কিছু পরামর্শ দিলেন যে আপনারা এইভাবে তো হবে না, আপনারা ওই তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপ্লিকেশন দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা অ্যাপ্লিকেশন দেন, আপনারা র্যাবের ডিজির কাছে অ্যাপ্লিকেশন দেন, আপনারা আইজিপি মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন দেন, আপনারা আমার বরাবর অ্যাপ্লিকেশন দেন, দেওয়ার পরে আমি ব্যবস্থা নিচ্ছি। তখন আমরা দরখাস্ত দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লিকেশন দিলাম, দেওয়ার পরে আমরা প্রেস কনফারেন্স করলাম। তখন উনি কী করলেন, উনি ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে এরপরে উনি ওনার ফোর্স দিয়ে বাস টার্মিনালে এই অবৈধ সন্ত্রাসীদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করার পরে এই সন্ত্রাসীরা 2 জন সন্ত্রাসীকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হন। সাইফুল এবং ফরহাদ নামে 2 জনকে গ্রেপ্তার করেন। তৎকালীন ওসি ছিল মঞ্জুর কাদের, কিন্তু মঞ্জুর কাদের শামীম ওসমানের বন্ধু হওয়ার কারণে কি করলো, ওই আসামি ধৃত করে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হলো, কিন্তু মঞ্জুর কাদের সেই মামলাটা তার বিরুদ্ধে নিল না র্যাবের সিও। তখন উনি আমাদের এই বিষয়টা করার পরে আমরা পরিবহনটা পরিচালনা করে আসতেছি। পরিচালনা করার পরে 2014 সালে যখন নির্বাচন হওয়ার পরে যখন শামীম ওসমান এমপি হওয়ার পরে আর তখন আর আমাদের দেশে থাকার সুযোগ ছিল না। এখন আবার এই পট পরিবর্তনের পরেও তারা আবার এই বিএনপির কিছু নামধারী সন্ত্রাসীদেরকে নিয়ে তার লোকজনই, তারা এখন দূরের থেকে তার লোকজন দিয়া এই কলকাঠি নাইরা কোম্পানি এই বন্ধু পরিবহন নামে তারা চালাচ্ছে। তো আমার এই বর্তমান যে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের কাছে বিশেষভাবে অনুরোধ এবং নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে অনুরোধ যে আপনারা একটু বিবেচনা করে তদন্ত করে আজকে যে মামলাটা আমরা অভিযোগটি দায়ের করেছি এটা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের কোম্পানিটা যেন আমরা পুনরায় নসিব পরিবহন নামে ফেরত পাই, এই জন্য আমার বিশেষভাবে আকুল আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।